আচ্ছা, যেটা দেখাতে চাইছিলাম, দেখেন খেয়াল করেন সবাই। প্রথম কথা, আমাদের কিন্তু অলরেডি যে প্রজেক্টগুলো করছে এগুলো সবাই এখনো করেন নাই, ঠিক আছে? এখনো বিটেক কালার্স। আচ্ছা আচ্ছা, এ মারিয়া বুট হয়েছে, কি প্রবলেম? আসতে হবে, আপনি আসেন ল্যাপটপ নিয়ে, ওটাই করুন। আমাদের এখানে সবগুলো লিঙ্ক ঠিক আছে, বাট ওই যে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যায় দেন, ওই জিনিসটা আসতেছে না। চেক করে আসবে কিভাবে? অ্যাঙ্কর ট্যাগ শুরু হয়েছে, অ্যাঙ্কর ট্যাগ শেষ হয়েছে, কিন্তু আপনি লেখাটা তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখবেন, যেন লেখায় ক্লিক করলে আপনার এই পেজে নিয়ে যাবে। সবগুলোর মধ্যে আপনি অ্যাঙ্কর ট্যাগের বাইরে রাখছেন লেখা। আচ্ছা, হ্যাঁ, ওনার ল্যাপটপ কি নিয়ে আসবেন এখানে? নিয়ে আসেন, আমরা উত্তর করেছি। আচ্ছা, আগামী সোমবারের প্রোগ্রামের জন্য কি সবাই কি শুরু করে বলছেন নাকি কিছু? 35 জন হবে, আর প্রোগ্রামের ডেট পিছাবে আরো, বুঝছেন? আগামী এক সপ্তাহ হচ্ছে আবার আমাদের এই পিছা থাকবে না, উনি কোন প্রোগ্রামে কোথায় যাচ্ছে। সো পরবর্তীতে হয়তো কোনো একদিন ডেট দিব আবার। পরবর্তী বলতে হচ্ছে সম্ভবত শনিবারে, এরপরে শনিবারে হইতে পারে, মানে আগামী সপ্তাহের পরের সপ্তাহ শনিবারে। কি হচ্ছে এখানে? ইমেজ কি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে না? ইমেজের সাইজ ছোট, এই জন্য আমিও এটা ভাবছি। তাহলে ইমেজ চেঞ্জ করে দেব। ইমেজ চেঞ্জ করলে পারেন, তবে এখানে আবার আপনার আছে, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য ডিপ কোনটা? এটা তো সিএসএস বলে দিয়েছে না? সিএসএস কোনটা? ফার্নিচার স্ট্রিট। তো এখানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছে তো এটা রিপিট নো রিপিট দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড attachment blank colored image origin position. Properties. এখানে বললো হেডারের মধ্যে দিচ্ছে position with a single সার্চ করে ব্যাকগ্রাউন্ড কভার দিলে দেখুন পুরোটা এখন নিয়ে নিচ্ছে। এটার জন্য দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, মানে ইমেজের সাইজ যদি ছোট হয় তাহলে যতটুকু আছে পুরোটা যেন সে নিয়ে নেয়, এই জন্য কভার দিয়ে দিলাম। যেমন স্ক্রিন ছোট করলেও ইমেজ আছে, আবার বড় করলেও ইমেজ আছে, কিন্তু এখানে আপনার ইমেজের হাইটটা বেশি হওয়ার জন্য একটু বেশি নিচ চলে গেছে। এখানে হাইটটা হচ্ছে ফিক্স করে দিবে সে, এরকমটা সেটার তো হাইট দিচ্ছে এখানে 100 পিএস দিচ্ছে, কেমন? যদি 80 পিএস দিই তাহলে আমি একটু ছোট হবে, একটু ছোট হয়েছে, কম দিলে 75
ঠিক আছে। আচ্ছা, যে জিনিসটা দেখাচ্ছিলাম আমাদের, হ্যাঁ, এই যে আমরা প্রজেক্ট গুলো করতেছি, এক একটা প্রজেক্ট, এই প্রজেক্ট গুলো আমরা শেয়ার করবো কিভাবে? এই প্রজেক্ট গুলো আমরা একে অপর অথবা আমরা ক্লায়েন্টের জন্য যদি কাজ করি, ক্লায়েন্টকে আমরা কিভাবে প্রজেক্টটা দিব? সো আমরা যদি এই ফোল্ডারটা কিন্তু আমরা সরাসরি কি দিতে পারবো না, এই ফোল্ডার গুলোকে আচ্ছা, যে কথা বলতেছিলাম যে এই কথা শেষ হয়েছে। আচ্ছা, যে প্রজেক্ট গুলো করতেছি সেগুলো আমরা ক্লায়েন্টকে কিভাবে দিব, সেগুলো হচ্ছে আমরা জিপ করে দিব। জিপ ফাইল সম্পর্কে শুনছেন তো সবাই? জিপ ফাইল, জিপ কিভাবে করে জানি আমরা, ম্যামে একদিন দেখাইছিল, কেমন? সো এই যে প্রজেক্ট, এই জন্য আমরা বলি যে প্রজেক্ট ফোল্ডার গুলোতে আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য প্রজেক্ট ফোল্ডার রাখবো, এবং সেই ফোল্ডারের ভিতরে ওই প্রজেক্ট রিলেটেড সবগুলো সিএসএস থাকবে, সবগুলো ইমেজ থাকবে, সবগুলা এসটিএমএল থাকবে, এবং সেগুলা আপনার হচ্ছে কমন স্ট্রাকচার মেনটেন করে থাকবে। যেমন সিএসএস গুলো সিএসএস ফোল্ডারে করবেন, ইমেজ গুলো ইমেজ ফোল্ডারে রাখবেন। এগুলো যেন আপনারা সবাই কিন্তু ফলো করেন না, এই স্ট্রাকচার গুলো অবশ্যই ফলো করবেন। বারবার বলতেছি, এই স্ট্রাকচার গুলো অবশ্যই ফলো করবেন। মনে করেন যে আপনি বলতেছেন যে এখন কাজ করে ফেলি, পরে করবেন, পরে এই পরে কোনোদিন আর আসে না। এরকম অনেক প্রজেক্ট ফেলা রাখছে কিন্তু কোনোদিন ওই প্রজেক্টটা ধরিয়ে নিই আমি, ঠিক আছে? এরকম হয়। সো এই জন্য একদম শুরু থেকে স্ট্রাকচারটা মেনটেন করবেন। তখন এখন ধরেন যে এই যে প্রজেক্টের মধ্যে যে ইমেজটা, আপনি যদি এই ইমেজগুলো যদি প্রজেক্ট ফোল্ডারের ভিতরে না রাখেন, যেমন আমার এই প্রজেক্টের জন্য রিলেটেড সবগুলো ইমেজ আমি ইমেজ ফোল্ডারে রাখছি, সেটা প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আছে, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি ধরেন যে ডাউনলোড ফোল্ডার থেকে ইমেজগুলো দিয়ে দিলেন, বা অন্য কোনো ফোল্ডার থেকে ইমেজগুলো এনে আপনার প্রজেক্টে দিলেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন এই ফোল্ডারটা ক্লায়েন্টকে দিবেন, তো ক্লায়েন্টে যখন এই প্রজেক্টটা সে ওপেন করবে, তখন কি আপনার ল্যাপটপ থেকে ওনার ল্যাপটপে ইমেজগুলো চলে যাবে? যাবে না তো। এই জন্য আমাদেরকে প্রজেক্ট ফোল্ডারটা অবশ্যই করতে হবে, সবগুলো একটা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। সো আমরা ধরেন যে এই প্রজেক্টটাই আমরা কারোর সাথে শেয়ার করব। তাহলে এই প্রজেক্টে ক্লিক করে আমরা যদি রাইট ক্লিক করি, আপনি এখানে পাবেন যে কম্প্রেস টু, ঠিক আছে? কম্প্রেস টু তে ক্লিক করলে এখানে কি পাচ্ছেন আপনি? জিপ ফাইল। যে কোনো ফোল্ডার যদি আপনি জিপ করতে চান, এটা যে কোনো ফোল্ডার। তো আমরা এগুলোকে জিপ করবো কিভাবে? এই ফোল্ডারে ক্লিক করে রাইট ক্লিক করব, তারপরে আপনি এখানে পাবেন কম্প্রেস টু করে আপনি জিপ ফাইল করবেন, ঠিক আছে? তো জিপ ফাইলের মধ্যে হচ্ছে যে অটোমেটিক সে জিপ করে দিবে আপনাকে। আর জিপ ফাইলের এক্সটেনশন থাকে, দেখবেন যে সবার লাস্টে কি থাকে? ডট জিপ। এটা এখন একটা ফাইল হয়ে গেছে। এই ফাইলটা দেখেন সাইজ মাত্র 384 কেবি। অনেক বড় বড় প্রজেক্ট হলো সাইজ কিন্তু কমে যায় যখন জিপ করবেন আপনি, ঠিক আছে? সো আপনি এই ফাইলটা হয়তো আপনি ওনাকে ইমেইলে দিতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন। সো হোয়াটসঅ্যাপ থেকে উনি ডাউনলোড করবে, ডাউনলোড করে এরপরে সেটাকে আবার আনজিপ করবে। আনজিপ কিভাবে করবেন? এই যে এখানে রাইট ক্লিক করলে আপনি আবার এখান থেকে দেখবেন যে অপশন পাবেন, এই যে এক্সট্রাক্ট অল, ঠিক আছে? এক্সট্রাক্ট অল দিলে হচ্ছে আপনি যদি ক্লিক করি আমি, দেখবেন যে এরকম, যেহেতু আমার সেম প্রজেক্ট ফোল্ডারটা এখানে আছে, আমি যদি এখানে টু ক্লিক করে ব্রাউজ, কি লিখছি? ফাইল উইল বি এক্সট্রাক্টেড টু দিস ফোল্ডার, আছে দিস ফোল্ডার extract. সো এক্সট্রাক্ট করার পরে হচ্ছে আপনার এই যে আমার এই ফোল্ডারের ভিতরে আবার এই ফোল্ডার নামে আরেকটা ফাইল চলে আসছে। এটাই হচ্ছে আমার মূলত এক্সট্রাক্ট করার যে ফাইলটা, সেটা, ঠিক আছে? এরপরে ভিতরে দেখবেন যে সব আবার আমরা যা যা করছি সবই আছে, HTML, ইমেজ, CSS, ঠিক আছে? সো আপনাদের এখন থেকে কাজ হবে, আপনারা যে কাজগুলো আপনার প্রজেক্টগুলো এখন থেকে করবেন, সেই প্রজেক্টগুলো সবার কাজগুলো শেষ করে এরকম জিপ করে আপনারা কোথায়? হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এবং পরবর্তী ক্লাসে আমি আবার এইখানে সবার সামনে একটা একটা করে প্রজেক্ট ওপেন করব, আর প্রবলেমগুলো একটা একটা করে কি দেখবো, কি প্রবলেম হয়েছে, কার কতটুকু কাজ হয়েছে, কতটুকু হয়নি, বুঝা গেছে? সো এটা আপনাদের রেগুলার কিন্তু কাজ থাকবে। তো আমরা ফাইল জিপ করতে পারবো তো? জিপ করে শেয়ার করতে পারবো তো? পারবো না?
আপনাদের তো ল্যাপটপে সবারই হোয়াটসঅ্যাপে অলরেডি লগ ইন করাই আছে না? তো আপনি হোয়াটসঅ্যাপ ডাউনলোড মানে আপনার ল্যাপটপে ইনস্টল করেও নিতে পারেন, অথবা আপনি যে কোনো ব্রাউজার থেকে web.whatsapp.com এটাতে গেলেও আপনি কি করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের কোনো আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না আপনার ল্যাপটপে। জি হুম, ওটা ইমেজের কোয়ালিটির জন্য। আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন সেটার কোয়ালিটি লো, ঠিক আছে? ইমেজের হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করলে আপনার সেটা হয়ে যাবে। আচ্ছা খেয়াল করেন, আপনারা হোয়াটসঅ্যাপে ফাইলগুলো কিভাবে দিবেন? এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে ডকুমেন্টে ক্লিক করলে হচ্ছে আপনার ফোল্ডার নিয়ে যাবে, যতগুলো ফোল্ডার আছে সবগুলো এখানে ওপেন হবে। এবার আপনি যে জিপ ফাইলটা করছেন সেটা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করলে এটা আপলোড হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। যেমন আমার ফোল্ডারটা হচ্ছে এখান থেকে যদি আমি যাই, হার পাওয়ার ফোল্ডারটা কই গেল, যাই এখানে হার পাওয়ার আনঅ্যাভেলেবল, হার পাওয়ার, এই যে জিপ ফাইল। সো আমি যদি এটাকে সিলেক্ট করি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে জিপ ফাইলটা চলে আসছে। আমি এখন সেন্ড করে দিলাম, হোয়াটসঅ্যাপের মধ্যে জিপ ফাইলটা চলে আসছে, ঠিক আছে? অথবা আপনি যেই ফোল্ডারে যাবেন, ধরেন আচ্ছা আপনি যেখানে পাঠাবেন, আমি আমার গ্রুপে পাঠাবো, আমাদের গ্রুপে আমি দিব। সো আমি প্রথমে কি করলাম, আমার ফোল্ডার আমি আগে বের করে নিলাম এখান থেকে, যে থেকে হার পাওয়ার থেকে আমি এই জিপ ফাইলটা কি করব, হোয়াটসঅ্যাপে শেয়ার করবো এই গ্রুপের মধ্যে। তাহলে জাস্ট আপনি এটাকে ধরে টান দিয়ে ধরে আপনি হোয়াটসঅ্যাপের উপরে কি করবেন, নিয়ে ছেড়ে দিবেন, তাহলেও হয়ে যাবে। তাহলেও কি হবে, সেই প্রজেক্টটা শেয়ার হয়ে যাবে, আরেকবার শেয়ার হয়ে গেল। বুঝে গেছে? আপনার এই প্লাস থেকেও করতে পারবেন, অথবা শুধু জিপ ফাইল না, যে কোনো ফাইল আপনি যদি কোনো ইমেজও ডাউনলোড করে এখানে শেয়ার করতে চান, ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে ধরে টান দিবেন, সেটাই হয়ে যাবে। 105 MB দেখছেন, ওয়ান ভিডিও ইউ ট্রাইড টু অ্যাডিং এ লার্জার দ্যান 64 MB লেখা ছিল মনে হয় নাকি? এই যে বড় বড় এমবি গুলো ডাউনলোড করা, এই যে 64 MB পর্যন্ত ভিডিও শেয়ার করা যায়, এর থেকে বেশি হলে আর ভিডিও শেয়ার করা যায় না, যার জন্য সরাসরি দিতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনাদেরকে জিপ ফাইল শেয়ারের বিষয়টা দেখাই দিলাম কিভাবে জিপ করবেন। সো অলরেডি এখনো যারা প্রজেক্ট এখনো কমপ্লিট করেন না, আগের গুলো ব্লগ সাইট, তারপর হচ্ছে ফার্নিচার, এই দুটো যারা করেন না, আমি কিন্তু প্রতিদিন তাদেরকে ধরবো যতদিন না পর্যন্ত পুরোপুরি রেডি হচ্ছে। প্রতিদিনই আমার খ্যাসখ্যাসানি শুনবেন, প্রতিদিনই যদি আপনার ধৈর্য থাকে ধৈর্য ধরে বসে থাকবেন। তবে আপনাদের জন্য তো আর আমি প্রজেক্ট বসে থাকবো না, আমি কিন্তু আমার নতুন নতুন প্রজেক্ট যেমন যত দিনই যাবে তত একটা একটা করে প্রজেক্ট অ্যাড হবে। আজকে ভাবতেছি যে আরেকটা ছোটখাটো প্রজেক্ট করব, জাভা স্ক্রিপ্টে আরো কিছুদিন পরে যায়, যেহেতু আপনারা এখনো দেখতেছি যে HTML CSS না অনেক প্যারা খাইতেছেন। আপনি চলে যাবেন, আপনাদের বলছি চলে যেতে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। শনিবারেও আসবেন না? একদিন শুক্রবার কই গেছে, কে বলছে বন্ধু? আমরা না ছুটি রাখি না তো, আমাদের উপর থেকে বলছে শুক্রবারও ক্লাস নিতে। হ্যাঁ, আমরা না জোর জবরদস্তি করে, আগের বেঁচে তো শুক্র শনি 2 দিন বন্ধ ছিল, যারা ইয়া করছে আমাদেরকে বলছে টানা ক্লাস করাতে, কোনো বন্ধ না দিতে। আমরা আবার ট্রেনার যারা আছে ওরা বলছে না আমরা নিব না ক্লাস। আচ্ছা আজকে হচ্ছে একটু সহজ ছোটখাটো একটা বিষয় করি, এরকম একটা ডিজাইন করি আমরা, এটা করি ওপেন করে পেয়েছি।
আচ্ছা, একটা সার্ভে ফর্ম আমরা ডিজাইন করবো আজকে। সার্ভে ফর্ম মানে বুঝেন? সার্ভে ফর্ম হচ্ছে আপনার মানুষের মতামত নেওয়ার জন্য বেশ কিছু ফর্ম, যেগুলো অনলাইনে থাকে। এগুলো বাংলাদেশে তেমন একটা চল নাই, কারণ বাংলাদেশের মানুষ তেমন একটা অনলাইনে কি ফেসবুক আর ইউটিউব ছাড়া কিছু চিনে না। কিন্তু আপনার বিদেশে ইউরোপে বা আপনার আমেরিকাতে ওদের কিন্তু সার্ভে হয়, প্রচুর পরিমাণে সার্ভে হয়। অর্থাৎ ধরেন যে ওয়ালটন ল্যাপটপটা, এই ল্যাপটপটা মার্কেটে আসছে, বেশ কিছুদিন মার্কেটে আছে, অনেক মানুষ এটা ইউজ করে। এখন তাদের ফিডব্যাক কেমন, তারা কি ল্যাপটপটা ব্যবহার করে কেমন এনজয় করতেছে, কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কিনা। তো ওই ধরনের কিছু ফর্ম তারা কি করে অনলাইনে ছেড়ে দেয়, ফেসবুকে বা গুগলে দিয়ে দেয়। ওইখান থেকে মানুষ কি করে, যেহেতু ওরা জানে যে আমি একটা কমেন্ট করলে সেই কমেন্টের উপর বেস করে এই প্রোডাক্টটা কি হবে, ইমপ্রুভ হবে। তো এই জন্য মানুষ সচেতন, ওরা সবাই গিয়ে কি করে ওখানে কমেন্ট করে আসে যে আমি হ্যাঁ ল্যাপটপটা ব্যবহার করছি এতদিন, এই প্রবলেমগুলো পাইছি বা এই বিষয়গুলো আপনারা খেয়াল করলে জিনিসটা আরো কি হবে, ইমপ্রুভ হবে। ঠিক আছে? তো ওইগুলোকে বলা হচ্ছে আপনার সার্ভে ফর্ম, তথ্য সংরক্ষণ ফর্ম। ঠিক আছে? তো এরকম একটা সার্ভে ফর্ম দিই। সার্ভে ফর্মের মধ্যে ধরেন যেখানে তারা নেম একটা ইনপুট ফিল্ড রাখছে, ইমেল রাখছে, এজ রাখছে, টাইপ অফ ফিডব্যাক, পজিটিভ নেগেটিভ সাজেশন, দেন হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে এডিশনাল কমান্ড, আর হচ্ছে একটা বাটন রাখছে। আর পুরো ফর্মটাই আছে কোথায়, মাঝখানে। তো সিম্পল এই ডিজাইনটা কি আমরা করতে পারবো? কঠিন কিছু আছে এখানে? আপনাদের তো কোড করে দিলেও 1 সপ্তাহ লাগে, আর কোড করে না দিলে তো 1 মাস লেগে যায় মাসে। এখন নতুন নতুন কাজগুলো তো আপনাকে নিজেদের থেকেই করতে হবে, নিজের থেকে প্ল্যান বের করতে হবে যে কিভাবে করবেন, কিভাবে না করবেন। আজকে সবাই নতুন প্রজেক্ট ফোল্ডার বানিয়ে ফেলেন। আজকে 58তম ক্লাস উপলক্ষে, 58th ক্লাস সার্ভে ফরম। কাজ শুরু করার আগে এই ফোল্ডার স্ট্রাকচার গুলো বানায় নেবেন। দয়া করে হচ্ছে পরে বানাবো এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসুন।
আসসালামু আলাইকুম ভাই, আপনার এই ইমেজগুলো কিছু আগে থেকে ছিল আপলোড করা? হ্যাঁ, আর যেগুলো ইমেজ ছিল না? আরে কি প্যারাটা যে। আচ্ছা ঠিক আছে, তো করলে তারপরে আপনি নামাইতে পারবেন? কেমন নামাবো? চারটা চারটা স্ক্যান করে ক্রপ। আচ্ছা ঠিক আছে, কখন লাগবে এটা? আচ্ছা ঠিক আছে।
অনেকে দেখলাম ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিতে পারেন না, এখন পাবেন? ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিতে পারেন না? আপনার ল্যাপটপের কিবোর্ডে একটা বাটন দেখবেন লেখা আছে PRTSC, দেখেন একদম উপরে F12 এর সাথে, একদম উপরের সারিতে F12 এর সাথে PRT, প্রিন্ট এসসি স্ক্রিন আছে, ওই বাটনটা প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে আপনার এই যে একটু আগে আমি সিলেক্ট করার যে অপশনটা আসছে এরকম একটা অপশন আসার কথা, আসে যে এরকম আসার কথা। আসলে এবার আপনার যতটুকু দরকার শুধু ততটুকু ধরে আপনি টান দিবেন, আমার এতটুকু ছবি দরকার, এবার এতটুকু হলেই ছবি হয়ে গেছে। এবার এটা কোথায় যায়? এটা যাবে হচ্ছে আপনার এই যে পিকচার ফোল্ডারে, ঠিক আছে? এই যে পিকচার ফোল্ডারে স্ক্রিনশটে যখন আপনি যাবেন, এই যে এখানে আপনার যে একটু আগে যে স্ক্রিনগুলো শটগুলো নিচ্ছেন এগুলো সব এখানে আছে, বুঝা গেছে? আপনার ফোল্ডারে যাবেন, ফোল্ডার থেকে পিকচার্স বাম পাশে পাবেন যে পিকচার্স, পিকচারে যাবেন, এখান থেকে স্ক্রিনশট ফোল্ডারে আপনার নেওয়া স্ক্রিনশটগুলো সব চলে আসবে। এই জন্য বুকু আপনার মোবাইলে ছবি আছে? আপনার ছবি কই আছে? বাড়িতে? মোবাইলে নাই? মোবাইলে না রাখবেন, পাসপোর্টের ছবি ছবি তুলে পাঠাবেন আমাকে। হ্যাঁ মারিয়া পাসপোর্ট পাঠাবেন, আর কে কে দেন এভাবে পাঠাবেন সবাই। আপনারা সার্ভারে দেন না, এখান থেকে কষ্ট পারবে আমার।
আর কি হয়েছে করা না দেখতেছিলেন? ফারিয়া বলেন, এই যে এখানে ফরমের যে সাইজটা দেখতেছেন, এই যে হোয়াইট স্পেস যেটা, ঠিক আছে, স্ক্রিন ছোট হওয়ার সাথে সাথে এটা কি আরো ছোট হচ্ছে না? কিন্তু মোবাইলে কি এরকম থাকলে চলবে? এটা তো ধরো মোবাইল স্ক্রিন, আমাদের নর্মালি মোবাইল স্ক্রিন হয় 400 থেকে, তো 400-এ এখন যেটা আছে এটা হলে কি চলবে? চলবে না, কাউন্সিল হবে, চলবে। এটা মূলত একটু বড় করতে হবে। এখন এটা কিভাবে বড় করবেন? আমি চাচ্ছি যে যদি মোবাইল স্ক্রিন হয়, ফরমটা পুরো স্ক্রিনটা জুড়ে হোক। এখন তো আপনার আছে, এখন তো স্ক্রিনের একটা পার্ট নিছে, বাকি পার্টটা খালি আছে, কিন্তু মোবাইল স্ক্রিনে গেলে সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে।
কিভাবে করবো এটা? ছোট করলে জুম করে দেখার মতো ব্যবস্থা তো আছে, কিন্তু জুম করলে তো হবে না, এটা তো আপনাকে করতে হবে। মিডিয়া ইকুয়েশনে কেমন লেখা, কিভাবে লেখা আমি তো ভুলে গেছি। @media media only screen and maximum WIDT width সো আমাদের হচ্ছে ফোন স্ক্রিন 400, আচ্ছা আমরা 500 থেকে ধরলাম। ফোন স্ক্রিন যদি 500 পিক্সেল হয় তাহলে আমাদের মূলত এই যে ফরমের যে উইডথটা এটা ছোট হয়েছে, মূলত আমরা কি করছিলাম ফরমের উইডথটাকে ফিক্স করে দিয়েছিলাম। এখানে যদি আপনি খেয়াল করেন আমি হচ্ছে যে কন্টেইনার ফরমের মধ্যে উইডথটাকে কি করে দিছি 50% করে ফিক্স করে দিছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই সেম জিনিসটাই কন্টেইনার ফরম উইথ দিয়ে দিব কি 100%, উইথ থাকবে 100% আর পেডিং তো ভালো চলতেছে। এই কারেন্ট কি নাই, লাইটগুলো নিভাই দিয়েছেন নাকি? মশা তো জ্বালাই দিছে। আচ্ছা মিডিয়া কুইরি ব্যবহার করতে হলে এখানে আবার ম্যাটা ট্যাগ ব্যবহার করতে হবে, মনে আছে না? ম্যাটা ট্যাগ নেম ভিউ পোর্ট না, ভিউ পোর্ট নেম আর কি কন্টেন্ট। মিডিয়া কুইরি ব্যবহার করার জন্য এই ম্যাটা ট্যাগটা ব্যবহার করতে হবে, নয়তো কাজ করবে না। ডিভাইস উইথ WIDTH উইথ ডিভাইস উইথ কমানা ইনিশিয়াল স্কেল 1। বানান সব ঠিক আছে তো? দেখি কাজ করে কিনা। হ্যাঁ, যখনই দেখবেন যে আমার 500 এই যে 550 আছে তখন হয় না, যখনই 500 যাবে 500 নিচে নামবে তখনই স্ক্রিনটা কি হয়ে গেছে ফুল হয়ে গেছে। আর একটা দিয়েছিলাম সেটা হচ্ছে পেডিং, পেডিংটা কাজ করে নাই এখানে। পেডিং আচ্ছা হ্যাঁ পেডিং তো কাজ করছে, পেডিং না এটা হলো মার্জিন। মার্জিন এখানে কি মার্জিন ছিল? ছিল না। তো এই যে ডিসপ্লে থেকে একটু মার্জিন দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য, আগের থেকে এখন বেটার দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার মিডিয়া কুইরির ব্যবহার। আমি যখনই বড় স্ক্রিন থাকবে জিনিসটা এরকম দেখাবে, তো যাই না। আর যখনই আমি সেটা মোবাইল স্ক্রিনে নিয়ে যাব সেটা হয়ে যাবে 4 বিট। তো এখানে কঠিন কোনো কিছুই নাই, আমরা যা এতদিন যা শিখছি তাই এখানে ব্যবহার হয়েছে। চেকবক্স এরিয়াগুলো দেখাইছিলাম না, চেকবক্স রেডিও বাটন দেখাইছিলাম তো। আচ্ছা সো এখানে একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা যেরকম এই বক্সের উপরে ক্লিক করলে যেরকম জিনিসটা চেক হচ্ছে, আর আমরা যদি বাংলালিংক লেখার উপরে ক্লিক করি তাহলে কিন্তু জিনিসটা কি হচ্ছে চেক হচ্ছে। রবির উপরে ক্লিক করলে রবি চেক হচ্ছে, এয়ারটেল ক্লিক করলে এয়ারটেল চেক হচ্ছে। এই জিনিসটা করার জন্য আপনাকে যেটা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে ইনপুট যে আপনি দিচ্ছেন বাংলালিংক, এই যে আইডি লেভেল ফর বাংলালিংক, এই আপনি ইনপুটের মধ্যে একটা আইডি দিবেন, সেই আইডিটা আবার কোথায় দিবেন লেভেল ফর এর ভিতরে দিবেন। তাহলে লেভেল বুঝবে যে এই লেভেলটা এই ইনপুট ফিল্ডের জন্য।
তো আপনি যখন বাংলা লিঙ্কে ক্লিক করবেন তখন এই বাংলা লিঙ্কের ইনপুটটা কি হয়ে যাবে, চেক হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি দেখেন এই যে রবি ফর আইডিও আমার রবি, ঠিক আছে। তো আমি যখন এই রবি লেভেলে ক্লিক করবো তখন আমার এই রবি ইনপুটে কি হয়ে যাবে, চেক হয়ে যাবে। আপনি যদি এই জিনিসটা না দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। আমি লেভেল ফর যদি ব্যবহার না করি, লেভেল ফর আর আইডি দুটাই বাদ দিয়ে দিলাম, দিয়ে যদি আমি পেজটাকে রিফ্রেশ করে সেভ করি, দেখবেন যে আমার বাংলা লিঙ্কে ক্লিক করলে আসতেছে, কিন্তু রবিতে ক্লিক করলে কিন্তু এখন চেকবক্স আর আসতেছে না। তো আমার ইউজারকে যতটা ইজি করে দেওয়া যায়, আমাদের মাথায় থাকতে হবে আমার এই জিনিসটা যে ব্যবহার করবে তার জন্য যত ইজি হয়, ঠিক আছে। এখন তার এই বক্সের উপরে ক্লিক করার থেকে আমার রবি লেখার উপরে ক্লিক করলে সে বেশি কি করবে, কমফর্ট ফিল করবে, ঠিক আছে। তো ওই জন্য আমাদের এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে যে কিভাবে কাজটা করলে ইউজাররা বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবে। সো এই যে একটু আগে যে জেনিবাবু বলছিলেন যে জুম করলে হয় না, সো ইউজারকে এখন আগে থেকে ইজি হয়ে গেছে না স্যার জুম করার থেকে। এখন আমি যদি মোবাইলে ঢুকি তাকে এখন জুম করতে হবে, জুম আর করা লাগবে। এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে ভালো করা যায়। ইউজারকে কিভাবে কম খাটাবেন, আপনি নিজে খাটবেন কিন্তু ইউজারকে কম খাটাবেন, বুঝে গেছে। কোথায় মিনিমাম উইথ মিনিমাম হাইট আর কি, আমরা শুধু হাইট উইথ দেখছি, মিনিমাম মানে হচ্ছে মিনিমাম এত থাকবেই, মিনিমাম 50% কি থাকবে। আমি যদি এখন শুধু উইথ 50% দেই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি সেটা এই এতটুকু স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু আমার কোনো কারণে যদি লেখা বড় হয় সেটা এই বর্ডার ক্রস করে বাইরে চলে যাবে, ঠিক আছে। আমি যদি অনেক বড় লেখা লিখি সেটা বর্ডার ক্রস করে কি লেখাটা বাইরে চলে যাবে যদি আমি শুধু উইথ দিই। কিন্তু আমি যদি মিনিমাম উইথ দিই তাহলে হচ্ছে আমার এই 50% থাকবে, কোনো কারণে যদি লেখা আরো বেশি জায়গার প্রয়োজন হয় সে বেশি জায়গা নিয়ে নেবে, ডিজাইনটা কিন্তু ভাঙবে না, বুঝে গেছে। মানে একদম শুরুতে যদি জায়গা দরকার নাও হয় তুমি 50% জায়গা রাখো, এটাই হচ্ছে মিনিমামের মূল উদ্দেশ্য, যে যদি প্রয়োজন নাও হয় তাহলে 50% রাখো, আর যদি প্রয়োজন হয় তাহলে 60-70% তুমি বাড়াও, সমস্যা নেই। কিন্তু আমি যদি শুধু উইথ দিই তাহলে সেই 50% ফিক্স হয়ে থাকবে, আমি কন্টেন্ট বাড়লেও সেটা বাড়বে না, কন্টেন্ট কমলেও সেটা কমবে না, বুঝে গেছে। তো এই কাজটা হচ্ছে আপনারা রেডি করে নিয়ে আসবেন, খুব বেশি ঝামেলার কাজ না, একদমই সিম্পল, সহজ না তুলনামূলক আগেরগুলো থেকে। ব্লক সাইট আর ফার্নিচার থেকে তো সহজ আছে নাকি। এখন ধরুন যে আমরা এই ধরনের ফর্মগুলো যখন সাবমিট করি, ঠিক আছে, রেকর্ড কি আছে, আচ্ছা, এই ধরনের ফর্মগুলো যখন সাবমিট করি আপনি প্রায় সময় খেয়াল করবেন যে সাবমিট করার পরে আমার লেখা আসে যে আপনি কি শিওর এই ফর্মটা সাবমিট করতে চান কিনা, এরকম অনেক সময় দেখেন না, না দেখলেও দেখবেন এখন থেকে, আগে তো প্রয়োজন হয় না এই জন্য দেখেন না। তো এই জিনিসগুলো কিভাবে করে, এগুলো মূলত আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে করে। ধরুন যে এই বাটনে যখন কোনো ইউজার ক্লিক করবে তখন আমি ওই মেসেজটা শো করব, ঠিক আছে। তো জাভা স্ক্রিপ্টে যদি আমি একটা লাইন আমি দেখাই আপনাদেরকে, যেটা আস্তে আস্তে আমরা স্ক্রিপ্টের দিকে ঢুকবো, আমাদের খুব দ্রুতই ঢুকতে দরকার, 60টা ক্লাস অলমোস্ট হয়ে যাচ্ছে। তো জাভা স্ক্রিপ্ট আপনার লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, কি ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ, জাভা স্ক্রিপ্ট আমাকে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি জাভা স্ক্রিপ্ট লিখবেন, আর সবসময় এই স্ক্রিপ্ট ট্যাগটা থাকবে আপনার বডি ট্যাগের একদম শেষে, বডি ট্যাগের একদম, হেড ট্যাগের ভিতরেও থাকে অনেক সময়, কিন্তু আমরা সবচেয়ে উত্তম ব্যবহার হচ্ছে বডি ট্যাগের ভিতরে একদম শেষে স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করা। কারণ স্ক্রিপ্ট ট্যাগের কাজ কি, আপনি অলরেডি যে কোডগুলো লিখছেন সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু কাজ থাকে যেটা স্ক্রিপ্ট দিয়ে করতে হয়। যেমন আমি চাচ্ছিলাম কি এই বাটনটা যখন ক্লিক করবে কোনো ইউজার তাকে একটা মেসেজ শো করুক যে আপনি সত্যি এটা সাবমিট করতে চান কিনা,
ঠিক আছে। তো এই বাটনটা তো আগে আমাকে কি করতে হবে, লোড নিতে হবে, তারপরে হচ্ছে সেই স্ক্রিপ্টটা কাজ করবে। এখন ধরেন যে আপনি স্ক্রিপ্টটা লিখলেন যে তুমি এরকম একটা বাটন খুঁজো, ওই বাটনের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে তুমি মেসেজ শো করো, ঠিক আছে। এখন স্ক্রিপ্টের বললেন, কিন্তু স্ক্রিপ্ট এখন কি পাচ্ছে না, বাটনই পাচ্ছে না, তাহলে সে মেসেজ শো করবে কিভাবে? বিষয়টা কি বুঝতে পারছেন? এই যে আমরা যখন এইচটিএমএল পেজটা যখন একটা ব্রাউজারে লোড নিই, এই ব্রাউজার কি করে, সে কিন্তু একটা লাইন, প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন কিন্তু রিড করে, প্রত্যেকটা লাইন বাই লাইন রিড করে। ধরেন যে সেই এইচটিএমএল এই লাইনটা, এখানে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইন সে রিড করে। কে? ব্রাউজারের কথা বলতেছি। আপনি যখন ব্রাউজারে এই ফাইলটা ওপেন করবেন, সে প্রত্যেকটা লাইন রিড করবে। এখন আপনি যদি স্ক্রিপ্ট যদি উপরে লেখেন, তাহলে কিন্তু এই স্ক্রিপ্টটা ওই ব্রাউজার বুঝবে না যে স্ক্রিপ্টটা কোন ট্যাগের জন্য বা কার জন্য লেখা। বুঝা গেছে? তো এই জন্য হচ্ছে আমাদের স্ক্রিপ্টগুলো একদম সবার শেষে লিখতে হয়। তো ধরেন হচ্ছে আমি এই এটার মধ্যে যদি আমি একটা আইডি দিয়ে দিই, আইডি দিয়ে দিলাম হচ্ছে সাবমিট বাটন, একটা আইডি দিলাম। আর আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে বলে দিলাম, জাভাস্ক্রিপ্ট লেখার নিয়ম অনেকগুলো নিয়মই আছে, এর মধ্যে একটা জাস্ট আমি দেখাচ্ছি, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো আইডিটা আমার কি ছিল, সাবমিট বাটন অ্যাট ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন। আগে দেখি কাজ করে কিনা, তারপরে একটা বোঝাই। আসছে, আর ইউ শিওর? তাহলে এখানে কি বললাম, ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে উপরে লেখাগুলো, এই পুরো পেজটা আমি কি বোঝাচ্ছি, ডকুমেন্ট। ডকুমেন্টের পর আমি কি দিচ্ছি, গেট এলিমেন্ট বাই আইডি। এই যে প্রত্যেকটা এগুলো হচ্ছে একটা এলিমেন্ট, এগুলো একটা ব্রাউজারের জন্য কি এলিমেন্ট। আমি বলছি গেট এলিমেন্ট বাই আইডি, তুমি এলিমেন্ট নাও আইডি দিয়ে, এলিমেন্ট নাও আইডি দিয়ে, আইডির নাম কি, সাবমিট বাটন। এই তাহলে সে এই এলিমেন্টটা ধরলো, খুঁজে পাইলো, যদি উপরে থাকে ডকুমেন্টের মধ্যে তাহলে সে এই এলিমেন্টটা পাইলো। তারপরে এটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। জাভাস্ক্রিপ্টে অনেকগুলো লিসেনার থাকে, যেমন ক্লিক লিসেনার থাকতে পারে, কি আপ থাকে, মানে অনেকগুলো অন চেঞ্জ থাকে। ধরেন যে কেউ যদি আপনার এই যে এখানে কোনো কিছু চেঞ্জ করে, তাহলে এটা অন চেঞ্জ ইভেন্ট হয়। তারপরে কোনো কিছু কেউ যদি এখান থেকে সিলেক্ট করে, সেটা হচ্ছে অন সিলেক্ট, সিলেক্ট করলে কি হবে, চেঞ্জ করলে কি হবে। সো এই ধরনের অনেকগুলো ইভেন্ট থাকে। সো এই অনেকগুলো ইভেন্টের মধ্যে আমরা একটা ইভেন্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে কি ক্লিক বাটনের মধ্যে। কি করবে, সেটা নর্মালি কেউ ক্লিকই তো করবে, আর কিছু করবে না। তো এই এলিমেন্টের মধ্যে কেউ যদি ক্লিক করে, তাহলে আমি কি বললাম যে এই অ্যালার্ট মেসেজটা শুরু করে দাও। অ্যালার্ট কি, আর ইউ শিওর? সো আপনি যখন এই বাটনের মধ্যে ক্লিক করতেছেন, দেখলেন যে অ্যালার্ট মেসেজটা কি চলে আসছে। সো এরকম অনেকগুলো প্রয়োজনে আমাদের প্রয়োজন, শুধুমাত্র বাটন না। আমি যদি চাই যে আমার এই অনলাইন সার্ভে ফরম এই লেখাটার উপরে কেউ যদি ক্লিক করে, ঠিক আছে, যেমন আমি তাহলে কি করতে হবে, আমাকে এখানে একটা আইডি নিতে হবে, দিলাম ধরেন যে আইডি দিলাম টাইটেল। আইডি সবসময় ইউনিক হয়, এজন্য একটু ভাবতে হয় যে আইডি কি দেওয়া যায়, আগে কখনো দিছি কিনা এই আইডিটা, এরকম ভাবতে হয়। সো আমি বললাম যে আপনি আইডি দিয়ে এলিমেন্টটা খুঁজেন টাইটেল দিয়ে, তো টাইটেল দিয়ে সে যদি উপরে থাকে তাহলে পাইলো এইটা, ঠিক আছে। সো এটার উপরে ইভেন্ট লিসেনার কি দিলাম, যদি ক্লিক কেউ করে তাহলে আর ইউ শিওর মেসেজটা দেখানোর জন্য। তাহলে আমি যদি এখন আমার ব্রাউজারে যাই, পেজটাকে যদি রিফ্রেশ করি, আমি যদি এখন বাটনে ক্লিক করি তখন কিন্তু কিছুই আসবে না, কারণ আমি এখন বলি না এই বাটনের কথা, এখন কার কথা বলছি, অনলাইন সার্ভে এই টাইটেলে যদি কেউ ক্লিক করে তাহলে মেসেজটা শো করবে। তো আমি যদি লেখার উপরে ক্লিক করি, আমার মেসেজটা কি আসছে, চলে আসছে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে আমরা ধরা যান যে ক্যালকুলেটর এটা সেটা অনেক কিছু করা যায়, সবকিছুর মূল মজার কাজগুলো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে। তো এগুলো ধরেন যে প্রথমত আপনি লিখতে লিখতে এই জিনিসগুলো আপনাকে পড়ে পড়ে বুঝে নিতে হবে যে ডকুমেন্ট মানে কি বোঝাচ্ছে, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কি বোঝাচ্ছে। এখন ধরেন যে আমার যদি গেট এলিমেন্ট বাই আইডি বলতে আমি আইডি বুঝাই, তাহলে আমার যদি প্রয়োজন হয় যে ক্লাস দিয়ে ধরতে, তাহলে আমি কি লিখবো। নর্মালি বোঝা যাচ্ছে না যে গেট এলিমেন্ট বাই আইডি যদি আইডি ধরে, তাহলে গেট এলিমেন্ট বাই ক্লাস দিয়ে ক্লাস ধরবে। বুঝা গেছে? তো গেট এলিমেন্ট বাই ক্লাস দিয়ে মূলত আমি যে কোনো ক্লাসকে কি করতে পারি, ধরতে পারি। তবে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে ক্লাস না দিয়ে ক্লাস নেই।
ক্লাস না দিয়ে কি দেয় সেটা ক্লাস নেম দেয়। তো এই ছোটখাটো চেঞ্জগুলো আমরা করতে করতে আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সো জাভাস্ক্রিপ্টের ছোট্ট একটু কাজ আজকে দেখালাম, আস্তে আস্তে আমরা আগাবো। তবে আমাদের আরো বেশ কিছু সিএসএস আর HTML এর কোড করতে হবে, কারণ আপনাদের মধ্যে এখনো বেশ কিছু জড়তা আছে। আর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমি কোড করে দিলাম, আপনি করে ফেললেন, সেটা কিন্তু আপনি কিছু শিখলেন না। আপনি নিজে নিজে কিন্তু কোনটা করলেন সেটা হচ্ছে আপনি শিখলেন। ঠিক আছে? আপনি যদি করতে না পারেন তাহলে আপনি শিখতে পারলেন না। সো এরপরে আরো 2-3টা প্রজেক্ট দিব, সেগুলো আপনারা নিজে নিজেই করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা করে দেওয়ার মানে হচ্ছে জাস্ট একটু বুঝাই দেওয়া যে আমি কিভাবে প্ল্যান করতেছি, বা আপনি কিভাবে প্ল্যান করবেন, কিভাবে ডিজাইনের চিন্তাটা করবেন, কিভাবে সিএসএস চিন্তাটা করবেন, ওই জিনিসটা। আজকে যে সিএসএস গুলো লিখছি আমাদের শিখার বাইরে কোনো সিএসএস না, একদম কমন সিএসএস গুলো আমি করছি। ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন রিপিট যেন না হয়। ধরেন যে আপনি ইনপুটের জন্য একটা সিএসএস লিখলেন, আবার সিলেক্টের জন্য আবার আরেক লাইন লিখলেন, টেক্সট এরিয়ার জন্য আবার আরেক লাইন লিখলেন, এরকম তো দরকার নেই। আপনি সেম ডিজাইন যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চান, আপনি এভাবে ওই যে কমা কমা দিয়ে আপনি কি করতে পারেন, যে 3টার জন্য আমি সেম সিএসএস অ্যাপ্লাই করছি ওই কমা কমা দিয়ে, যে ফরম গ্রুপের ভিতরে তুমি যদি ইনপুট পাও তাহলেও সিএসএস এটা, যদি সিলেক্ট পাও তাহলেও সিএসএস এটা, যদি টেক্সট এরিয়া পাও তাহলে সিএসএস এটাই হবে। বুঝা গেছে? কারণ আমার এই যে যদি আপনি খেয়াল করেন ফরম গ্রুপে কখনো আমার ইনপুট ট্যাগ আছে, কখনো আপনি দেখবেন যে সিলেক্ট ট্যাগ আছে, কখনো আপনি দেখবেন যে টেক্সট এরিয়া ট্যাগ আছে। তো সবগুলোর জন্য তো আমি 3বার লিখবো না, ডিজাইন তো আমার একটাই। ঠিক আছে না? তো সবসময় চেষ্টা করবেন যে আপনার যতটুকু সাধ্যমতো সর্বনিম্ন যেটা সম্ভব পসিবল কোড লেখার সেটা করবেন। কোড রিপিট যেন না হয়। আপনি যদি চিন্তা করেন যে আমি এই কোডটা তো আগেও লিখছি, তাহলে ওই জিনিসটা কিভাবে দুটাকে একসাথে লেখা যায় আপনি ওইভাবে চিন্তা করবেন। বুঝা গেছে? কারণ এই যে প্রত্যেকটা লাইন, আপনার লাইন যত বেশি হবে আপনার এই ব্রাউজার কি হবে তত বেশি সময় নিবে এই আপনার কোডগুলো পড়ার জন্য। ব্রাউজার কিন্তু কোডগুলো পড়ে বুঝে তারপর হচ্ছে এটা কি শো করে। আপনার লাইন যত বেশি হবে ব্রাউজারে পড়তে তত সময় লাগবে না, আর যত সময় লাগবে তত কি হবে, স্লো হবে আপনার সাইটটা। এই জন্য আমরা যতটুকু চেষ্টা করবো যে কোড যেন কম হয়, মানে যেটা না লিখলে নয়, এর মধ্যে যদি কোনো কিছু রিপিট আসে সেটাকে আমরা চেষ্টা করবো যে একটা একসাথে কিভাবে করা যায়। ঠিক আছে? কারণ আমি যদি কোডগুলো জিপ করে দিয়ে দিই হোয়াটসঅ্যাপে তাহলে তো আপনারা লিখবেন না, খালি কপি পেস্ট করবেন, হয়ে গেছে। দেওয়া যাবে না, ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে দেখে লিখবেন।